সবাইকে স্বাগত জানাই আমাদের সাধক জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ 2025-এ। আজকে যথারীতি হাজির আমাদের প্রতিযোগী দুটি দল। তারা কারা, কি তাদের পরিচয়, চলুন জেনে নিই। ইমতিয়াজ আহমেদ লিভান, অষ্টম শ্রেণী, বাড়িধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। চিন্ময় মজুমদার, অষ্টম শ্রেণী, বাড়িধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। গাজী মাহদিন মাহমুদ রাইয়ান, দশম শ্রেণী, স্কোপাস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। ফাইরুজ ফারুক ঐশী, দশম শ্রেণী, স্কোপাস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। পরিচয় পেয়ে গেলাম, এবারে জানিয়ে দিই আমাদের অনুষ্ঠানের নিয়ম। এরই মধ্যে নিশ্চয়ই জানেন আমাদের অনুষ্ঠানের নিয়ম, তারপর একবার বলে দিই। সেটা হচ্ছে দুটি রাউন্ডে আমরা আমাদের অনুষ্ঠানকে ভাগ করেছি। একটি হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড, যেখানে 6টি বিষয় থেকে আমরা প্রশ্ন করি, আর একটি হচ্ছে কুইজ রাউন্ড, যেখানে 1 মিনিট সময়ের মধ্যে আমরা 10টি প্রশ্ন করি। এবং যেসব বিষয় থেকে প্রশ্ন হয় সেটা হচ্ছে বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, ইতিহাস এবং সাম্প্রতিক বিশ্ব থেকে। আর নম্বর বন্টনের বেলায় যেটা হয়, প্রতিটি সঠিক উত্তরের জন্য বিষয়ভিত্তিক রাউন্ডে থাকছে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5। কিন্তু কুইজ রাউন্ডে ভুল হলে কোনো নম্বর কাটা যায় না, আর যারা আগে বাজার প্রেস করবেন তারাই পেয়ে যাবেন সুযোগ। সো তৈরি স্কোপাস ইন্টারন্যাশনাল এবং বাড়িধারা স্কলার্স। শুরু করি আমাদের মূল পর্ব। শুরুতেই আমরা প্রশ্ন করব বাংলাদেশ বিষয় থেকে। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে। পর্দায় দেখতে পাচ্ছি এমন একজনকে, তিনি ইন্টার্ন চিকিৎসক, নাম তার শীর্ষ শ্রেয়ান। সম্প্রতি বিশ্ববিখ্যাত সংগঠন ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন, ডিরেক্ট রিলিফ এবং এঞ্জেল ইনিশিয়েটিভের সাথে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে নেদারল্যান্ড থেকে 17 কোটি টাকার ওষুধ এনেছেন বাংলাদেশের একটি হাসপাতালে। এবং যে ওষুধ এনেছেন তার মধ্যে রয়েছে অ্যালটেপ্লেস নামের যুগান্তকারী থ্রম্বোলাইটিক ঔষধ, যা স্ট্রোক এবং মায়োকার্ডিয়াল ইনফেকশনে অর্থাৎ হৃদপেশির অক্সিজেনের অভাবজনিত টিস্যুর মৃত্যু, সেটার মতো প্রাণঘাতী অবস্থার চিকিৎসায় ব্যবহার করা হয়। প্রশ্ন হচ্ছে, এই যে শীর্ষ শ্রেয়ান, তিনি কোন মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন, কোথায় কাজ করছেন, কোন মেডিকেল কলেজে? সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল হলে জরিমানা 5। না, কোনো দলই সুযোগ দিচ্ছেন না। চলে যাই আমাদের উত্তরের কাছে, দেখি আমাদের কম্পিউটার কি উত্তর দেয়। আমাদের কম্পিউটার বলছে তিনি রাজশাহী মেডিকেল কলেজে ছাত্র এবং সেখানকার 61তম ব্যাচের শিক্ষার্থী তিনি। এখন ইন্টার্ন চিকিৎসক। হাসপাতালে মেডিসিন বিভাগের অধ্যাপক যিনি আছেন আজিজুল হক, তার সার্বিক সহায়তায় শীর্ষ শ্রেয়ান এই 17 কোটি টাকার ওষুধ আনার ব্যবস্থা করেছেন। এবং যে পরিমাণ ওষুধ এসছে তাতে 500 রোগীর চিকিৎসা করা সম্ভব হবে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে সংখ্যক হৃদরোগীর চাপ আছে, ধারণা করা হচ্ছে যে 1 বছরের মধ্যে এই ওষুধ ব্যবহার করা সম্ভব হবে। অলরাইট, পরের প্রশ্নে চলে যায়, দেখি কি রয়েছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায় 5G। বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে 5ম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক 5G চালু হয়েছে। দেশের শীর্ষ 2 মোবাইল অপারেটর 5G প্রযুক্তি চালুর ঘোষণা দেয়। দেশের কিছু এলাকায় দ্রুত গতির ইন্টারনেট সেবা 5G বা 5ম প্রজন্মের এই প্রযুক্তি চালু হয়েছে। বিদ্যমান 4G থেকে এতে অনেক বেশি গতি পাওয়া যাবে এই নেটওয়ার্কে। প্রশ্ন হচ্ছে, 5G এটার গতি 4Gর চাইতে কত গুণ বেশি হতে পারে? দুঃখিত, মনে হচ্ছে না কোনো দল উত্তর দিচ্ছেন। দেখে নেই আমাদের প্রশ্নের উত্তর কি দিচ্ছে আমাদের কম্পিউটার। সেটি হচ্ছে 5Gর গতি 4Gর চাইতে 10 থেকে 20 গুণ বেশি, 10 to 20 টাইমস বেশি হতে পারে। তবে সেদিন যখন টেস্টিং করা হলো যে 5Gর গতি কত, তখন দেখা গেছে যে এটা একেবারে 500 to 600 Mbps পর্যন্ত উঠে গেছে। বাট যেহেতু এখন ইউজার নাই এবং কারো কাছেই এই সুযোগটা কম, যদি ইউজার কম সেজন্য স্পিড বেশি এসছে। বাট যখন 4Gর মতো সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এই নেটওয়ার্ক এবং সবাই মিলে আমরা ব্যবহার করা শুরু করব, তখন স্পিড নেমে আসবে। আশা করা হচ্ছে যে 100 Mbps কম বেশি স্পিড আমরা পাবো। অলরাইট, বাংলাদেশ বিভাগ থেকে শেষ হয়ে গেল প্রশ্ন, কোনো উত্তর আমরা পাইনি। আশা করি পরের বিষয়ে গিয়ে আমরা এর উত্তর পাবো। আমাদের পরের বিষয় ইতিহাস।
ইতিহাস থেকে আসছে আমাদের প্রথম প্রশ্ন। পর্দায় দেখতে পাচ্ছি একটি সুউচ্চ ঘড়ি। যখন ঘড়ির অবাধ প্রচলন ছিল না, মানে আমাদের সবার কাছে ঘড়ি ছিল না, অনেক আগে 1874 সালে এই মহানগরীর প্রবেশদ্বার যেটি উত্তর সুরমা, তার পাশে হচ্ছে কিন ব্রিজ, ডান পাশে সুরমা নদীর তীরে এই ঐতিহাসিক ঘড়ি ঘরটি নির্মাণ করেন কুলাউড়ার পৃথিম পাশার জমিদার আলী আহমেদ খান। তার ছেলে আলী আমজাদের নামকরণে এই ঘড়ি ঘরটি তিনি নির্মাণ করেন। লোহার খুঁটির উপর ঢেউটিন দিয়ে সুউচ্চ গম্বুজ আকৃতির স্থাপত্য শৈলীর ঘড়িঘরটি তখন থেকেই আলী আমজাদের ঘড়িঘর নামে পরিচিত। প্রশ্ন হচ্ছে, কোন জেলা শহরে গেলে ঢুকলেই আমরা এই চমৎকার সুউচ্চ ঘড়ির স্থাপত্য শৈলীটি দেখতে পাবো? সবার আগে বাজার প্রেস করেছেন টিম 1 স্কোপাস। খুলনা। খুলনা। বাড়িধারা স্কলার্স, আপনার উত্তর দেবেন? আপনার উত্তর দিচ্ছেন না। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। এটির সঠিক উত্তর কোনটি? সুরমা নদী কোন জেলায়? এটা মনে করতে পারলে উত্তরটা দেয়া সম্ভব। দেখি আমাদের কম্পিউটার কি বলে। বাংলাদেশের সিলেট শহর সুরমা এবং কুশিয়ারা, এই দুটি নদী হচ্ছে সিলেটে, সুতরাং সবভাবেই এর ক্লু দেওয়া ছিল এবং এটা পারা উচিত ছিল। দুঃখিত, স্কোপাস ইন্টারন্যাশনাল হারিয়ে ফেললেন 5 নম্বর। পরের প্রশ্নে চলে যাই, দেখি এটার উত্তর কারা দিতে পারেন। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, প্রশ্ন আসছে আমাদের পর্দায়, দেখে কি প্রশ্ন আসছে দেখতে পাচ্ছি। ব্যাংক অফ ইংল্যান্ডের একটি নোট 2020 সালে ইংল্যান্ডের বাজারে এসেছিল এই 50 পাউন্ডের নোট। নোটে ছাপানো হয়েছে বাংলাদেশি বিজ্ঞানীর মুখ। এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক অফ ইংল্যান্ড যে তারা তাদের 50 পাউন্ডের নোটে এই বিজ্ঞানীর ছবি ছাপবে। 100 জন বিজ্ঞানীর নাম প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে এই 100 জন বিজ্ঞানীর মধ্যে কোনো একজনকে আপনারা বেছে নেন। ব্যাংক অফ ইংল্যান্ড বেছে নিয়েছে এই বিখ্যাত মানুষটিকে। প্রশ্ন হচ্ছে, কার ছবি আঁকা রয়েছে ব্যাংক অফ ইংল্যান্ডের 50 পাউন্ড নোটে? সবার আগে বাজার প্রেস করেছেন বাড়িধারা স্কলার্স। আপনাদের উত্তর? স্যার জগদীশ চন্দ্র বোস। স্যার জগদীশ চন্দ্র বসু, শিওর? জি। আচ্ছা, উত্তর সঠিক হলে 10 নম্বর, কিন্তু ভুল হলে জরিমানা হবে 5 নম্বর। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে এটি সঠিক উত্তর হচ্ছে অবশ্যই স্যার জগদীশ চন্দ্র বসু। ভেরি ওয়েল ডান। আমরা জানি স্যার জগদীশ চন্দ্র বসু সবচেয়ে বিখ্যাত হচ্ছেন তার যে আবিষ্কার রেডিও তরঙ্গের জন্য, রেডিও ওয়েভ, এবং এই আবিষ্কারের জন্য তিনি জীবদ্দশায় কোনো পেটেন্ট গ্রহণ করেননি। পেটেন্ট হচ্ছে রাইটস, কারো কোনো আবিষ্কার ব্যবহার করতে হলে তাকে সেটার জন্য একটা সম্মানী দিতে হয়। কিন্তু স্যার জগদীশ চন্দ্র বসু সবসময় চেয়েছেন যে তার সকল আবিষ্কার যেন জনকল্যাণে সারা পৃথিবীর মানুষের কাজে লাগে, সেজন্য তিনি কোনো রকম পেটেন্ট করেননি। আর আমরা তো এটাও জানি, আমরা স্কুলে বইয়ে পড়েছি যে গাছেরও যে প্রাণ আছে সেটি স্যার জগদীশ চন্দ্র বসু প্রথম দেখিয়েছিলেন। কৃষি বিজ্ঞানে তার অবদান, বেতার তরঙ্গে তার অবদান, কত কিছুতে তার অবদান রয়েছে। বিখ্যাত এই স্মরণীয় ব্যক্তিত্ব স্যার জগদীশ চন্দ্র বসু। 10 নম্বর পেয়ে গেলেন বাড়িধারা স্কলার্স। এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের ইতিহাস বিভাগ থেকে 2টি প্রশ্ন। চলে যাই পরের বিভাগে, বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রথম প্রশ্ন। খুব অদ্ভুত একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। মজার ভঙ্গি করে আছেন এক বয়স্ক ভদ্রলোক। এই ছবিটি যেদিন তোলা হয় সেদিন ছিল তার জন্মদিন এবং এই তারিখটা ছিল 1951 সালের 14 মার্চ। তার সম্মানে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটিতে জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল এবং তিনি একজন স্টার সায়েন্টিস্ট। তো সমস্ত ফটোগ্রাফার, সাংবাদিকরা তার পিছনে লেগেছিল, স্যার আপনার একটা ছবি তুলি। কিন্তু তিনি কোনোভাবেই সুযোগ দিচ্ছিলেন না ছবি তোলার। তো তিনি যখন বের হয়ে যাওয়ার পথে যখন তিনি গাড়ির পেছনে বসলেন, তখনই ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের ফটোগ্রাফার আর্থার সাস ক্যামেরাটা গাড়ির ভেতরে ঢুকিয়ে ছবিটা তুললেন। তো যখন ক্যামেরা তাক করেছেন সাস, তখনই এই বিজ্ঞানী ঠিক করলেন যে তিনি তাকে ভেঙচি কাটবেন এবং একটা ভেঙচির একটা ছবি উঠবে। তো তিনি যখন করে ভেঙচিটা কাটলেন, তখনই সাস শাটার ক্লিক করলেন এবং এই ছবিটি তখন হয়ে গেল
একটি বিশ্ববিখ্যাত ছবি। প্রশ্ন হচ্ছে, এমন দুষ্টুমি করে জীব বের করে দেয়া এই বিজ্ঞানীর নাম কি? দু দল নির্বাচন প্রেস করছেন, দেখি। প্রথমে বারিধারা স্কলার্স, আপনাদের উত্তর। অ্যালবার্ট আইনস্টাইন। আপনারা বলছেন তিনি বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। আর শিওর? Yes. দেখা যাক স্কোপাস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কি বলেন। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। আপনারা বলছেন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। শিওর? দু দলের জন্য বলে রাখি, ভুল হলে জরিমানা হবে 5 নম্বর। দেখি আমাদের কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন আসলে অ্যালবার্ট আইনস্টাইন। ভেরি ওয়েল ডান। সর্বকালের অন্যতম সেরা পদার্থ বিজ্ঞানী তিনি। এবং এই যে গাড়ির পেছন যে ছবিটা, এতে যিনি রয়েছেন দুজন দুপাশে, একজন হচ্ছেন আইনস্টাইনের সহকর্মী ফ্র্যাঙ্ক আইডেল্ট, এবং ওপাশে রয়েছেন আইডেল্টের স্ত্রী ম্যারি। তো এই ছবিটা যখন ছাপা হয়, এটা দেখে আইনস্টাইন খুব খুশি হয়ে গেছেন। তারপর তিনি বললেন যে এই ছবির অনেকগুলি কপি আমার লাগবে। তো প্রিন্ট করলেন অনেকগুলি কপি। প্রিন্ট করে তারপরে তার যত বন্ধু বান্ধব পরিচিত আত্মীয় স্বজন আছে সবার কাছে তিনি পাঠালেন। এবং এই ছবিটা সাধারণ মানুষজন এতই পছন্দ করলেন যে ছবিটা হয়ে গেল বিংশ শতাব্দীর সবচাইতে আইকনিক ছবিগুলির মধ্যে একটি। এবং এই ছবি প্রমাণ করে যে 72 বছর বয়সেও আইনস্টাইন কতটা শিশু সুলভ। অলরাইট, ভেরি ওয়েল ডান। দুদলই পেয়ে গেছেন 10 নম্বর করে। চলে যাই বিজ্ঞান বিভাগের পরের প্রশ্নে, দেখি এবার কারা সঠিক উত্তর বা কি দিতে পারেন। সমুদ্রের তলদেশের প্রশ্ন। পৃথিবীতে একটি রহস্যময় প্রাণী আছে যার 8 পা, নীল রক্ত, 3 হৃৎপিণ্ড। গভীর সমুদ্রে বিচরণশীল এই প্রাণী দেখতে যেমন অদ্ভুত, আচরণও বিস্ময়কর। রহস্যময় প্রাণীটি আবার খুবই বুদ্ধিমান। এরা পরিচিত জায়গা, বস্তু এবং যদি কোনো মানুষকে দেখে সে মানুষকেও তারা মনে রাখতে পারে। সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে যে এদেরকে দিয়ে কিছু কিছু প্রজাতি আছে যারা আবার পাজলও সলভ করতে পারে। প্রশ্ন হচ্ছে, মহাসমুদ্রের কোন প্রাণী এমন রহস্যময়, এমন অদ্ভুত তার ক্ষমতা? দুদল বাজার প্রেস করছেন। সবার আগে স্কোপাস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। অক্টোপাস। অক্টোপাস, ওকে। দেখি বারিধারা স্কলার্স কি উত্তর দেন। অক্টোপাস। আপনারা বলছেন অক্টোপাস। দেখি অক্টোপাস সেই রহস্যময় প্রাণী কিনা। আমাদের কম্পিউটার বলছে অক্টোপাস। ভেরি ওয়েল ডান। রহস্যময়ী অক্টোপাস সাধারণত আকৃতি ছোট হয়, দৈর্ঘ্য সাধারণত 4.5 ফুটের মতন হয়, ওজন হতে পারে 10 কেজি। তবে অক্টোপাসের আবার অনেক প্রজাতি আছে, যেমন একটা আছে হচ্ছে জায়ান্ট প্যাসিফিক অক্টোপাস। এটা 30 ফুট লম্বা হতে পারে এবং এটার ওজন হয় 275 কেজি পর্যন্ত। মজার ব্যাপার হচ্ছে অক্টোপাসের শরীরে কিন্তু কোনো হাড় নেই, তাই না? আমরা জানি যে মাছের শরীরে বা এই ধরনের প্রাণীর শরীরে হাড় থাকে, অক্টোপাসের শরীরে কোনো হাড় নেই। কখনো যদি অক্টোপাসকে কেউ আক্রমণ করতে আসে তখন একটা কালো কালি ছুঁড়ে মারে, কালি ছুঁড়ে মেরে একটা দেয়ালের মতন তৈরি করে সে লুকিয়ে যায়। অক্টোপাস 6 মাস থেকে 5 বছর বয়স পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু আরেকটা তথ্য হচ্ছে যে মেয়ে অক্টোপাস সে ডিম পাড়ার পরে মারা যায় এবং পুরুষ অক্টোপাসও ডিম পাড়ার আগে বা ডিমের কার্যক্রম করার আগে সে মারা যায়। কেন মারা যায়? কারণ হচ্ছে মা অক্টোপাস ডিম পাড়ার পরে তার পরিপাক তন্ত্র, যেটি খাবার হজম করে যে তন্ত্রটি, সেটি আর কাজ করে না। কাজ না করার ফলে সে কোনো কিছু খেতে পারে না, না খেতে পেয়ে 1-2 মাসের মধ্যে এই মা অক্টোপাস মারা যায়। অলরাইট, দুদলে দিয়েছেন সঠিক উত্তর, আবারও পেয়ে গেছেন 10 নম্বর করে। ভেরি ওয়েল ডান স্কোপাস এবং বারিধারা স্কলার্স। শেষ হলো বিজ্ঞান প্রযুক্তি থেকে প্রশ্ন। চলে যাই শিল্প, সাহিত্য এবং সংস্কৃতিতে। শিল্প, সাহিত্য, সংস্কৃতি থেকে প্রথম প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি একটি বিখ্যাত ব্যান্ডের ছবি। 1994 সালে বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্র শিল্পী ইমতিয়াজ আলম বেগ আমাদের সবার প্রিয় একটি রক ব্যান্ডের অ্যালবামের কাভারের জন্য এই ছবিটি তুলেছিলেন। এই ব্যান্ডটি 13টি স্টুডিও অ্যালবাম, একটি লাইভ অ্যালবাম এবং 2টি সংকলিত অ্যালবাম প্রকাশ করেছিল। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এই ব্যান্ড। আমাদের প্রত্যেকের প্রিয়, আমি নিশ্চিত যে আপনাদেরও খুব প্রিয়। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এই রক ব্যান্ডটির নাম কি? এই ব্যান্ডটির অন্যতম সদস্য এর আগে ব্যান্ড সোলসে গিটার বাজাতেন।
কোনো দলের কাছ থেকে উত্তর পাচ্ছি না। আমি শিওর ছিলাম ছবিটা দেখার সাথে সাথে আপনারা বাজার প্রেস করবেন, কিন্তু কোনো দলই বাজার প্রেস করেননি। এইটি হচ্ছে লাভ রানস ব্লাইন্ড, LRB, আইয়ুব বাচ্চু ব্যান্ড, একটি বাংলাদেশি হার্ড রক ব্যান্ড। LRB 91 সালে 5 এপ্রিল যাত্রা শুরু করে এবং যেটা বললাম আইয়ুব বাচ্চু এর আগে ছিলেন ব্যান্ড সোলসে, সেখানে তিনি গিটার বাজাতেন, পরবর্তীতে নিজে গড়ে তোলেন এই ব্যান্ড LRB, লাভ রানস ব্লাইন্ড। খুবই জনপ্রিয় গান রয়েছে, যেমন সেই তুমি কেন এত অচেনা হলে, চলো বদলে যাই, রূপালী গিটার, ঘুম ভাঙা শহরে। ছবিটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো একদম বামে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ড্রামার মিল্টন আকবর, তারপরেই রয়েছেন কিবোর্ডিস্ট SI টুটুল, তারপরেই ভোকাল ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু এবং একদম ডান দিকে আছেন বেসিস্ট স্বপন। অলরাইট, বিশাল বড় চান্স মিস হয়ে গেল নম্বর অর্জনের। দেখি পরের প্রশ্নে গিয়ে আপনারা নম্বর তুলতে পারেন কিনা। আমাদের পরের প্রশ্ন দেখতে পাচ্ছি একজন বিখ্যাত অভিনেতা পরিচালক, যার জন্ম 1889 সালে 16 এপ্রিলে এবং 1977 সালের 25 ডিসেম্বর তার মৃত্যুর দিন। ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অফ কংগ্রেসে তার নির্মিত 6টি চলচ্চিত্রকে জাতীয় চলচ্চিত্র রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য নির্বাচিত করেছেন। তার বিখ্যাত কয়েকটি চলচ্চিত্রের নাম যদি বলতে হয়, যেমন দি এমিগ্রেন্ট, দ্য কিড, দ্য গোল্ড রাশ, সিটি লাইটস, মডার্ন টাইমস, গ্রেট ডিক্টেটর। প্রশ্ন হচ্ছে কি নাম এই ব্রিটিশ চলচ্চিত্র ব্যক্তিত্বে? এখানে আমরা যেভাবে দেখছি পর্দায় তাকে আমরা একটু অন্যভাবে দেখি। সেখানে তার একটি হিটলার স্টাইলে গোফ আছে এবং তিনি কোনো কথা বলেন না, কিন্তু মজার অঙ্গভঙ্গি দিয়ে তার হাতে একটা লাঠি থাকে, মাথায় একটা টুপি থাকে এবং তিনি অসাধারণ অভিনয় করেন। ইয়েস, বাজার প্রেস করেছেন বাড়িধারা স্কলার্স। চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিন শিওর? ইয়েস। দেখা যাক আপনাদের উত্তর সঠিক হয় কিনা। ওদিকে বাজার প্রেস করছেন একই সাথে বাড়িধারা স্কলার্স। আপনাদের উত্তর চার্লি চ্যাপলিন। আপনারা বলছেন চার্লি চ্যাপলিন শিওর? ভুল হলে দু দলেরই জরিমানা হয়ে যাবে 5 নম্বর যদি চার্লি চ্যাপলিন সঠিক উত্তর না হয়। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে তিনি আসলে চার্লি চ্যাপলিন। অ্যাবসলিউটলি রাইট। পুরো নাম স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিন জুনিয়র। চার্লি চ্যাপলিন নামে যাকে আমরা বেশি চিনি। তিনি 3 বার একাডেমি পুরস্কার অর্জন করেছেন। প্রথমটা 1929 সালে তার সার্কাস চলচ্চিত্র অভিনয়ের জন্য। এরপরে তিনি তার চরিত্র যেটা ট্রাম্প, ভবঘুরে হলেও ব্রিটিশ ভদ্রজনিত আদব কায়দা, সংস্কৃতি এবং সম্মানবোধ অটুট তার। এবং তার ড্রেসটা ছিল খুব অদ্ভুত, পরনে চাপা কোট, সাইজে বড় প্যান্ট, বড় জুতা, মাথায় বাউলার হ্যাট, হাতে ছড়ি এবং অদ্বিতীয়তম তার যে গোফটি, টুথব্রাশ টাইপের একটা গোফ। তাকে বলা হয় বড় পর্দার শ্রেষ্ঠতম মূকাভিনেতা এবং কৌতুক অভিনেতাদের একজন। ভেরি ওয়েল ডান। দু দলই পেয়ে গেছেন 10 নম্বর করে। আর শেষ হয়ে গেল আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে দুটি প্রশ্ন। চলে যাই পরের বিভাগে, ভূগোল। ভূগোল থেকে প্রথম প্রশ্ন আসছে আমাদের পর্দায়। দূরে দেখতে পাচ্ছি আমরা ধবধবে সাদা বরফ আবৃত একটি পাহাড়। এই পাহাড়টি হচ্ছে হিমালয় পর্বতমালার তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, যেটা অবস্থান ভারত এবং নেপালে। যদিও এটি বহু দূরে প্রতিবেশী দেশে এটির অবস্থান, তারপরেও অক্টোবর থেকে নভেম্বর এই সময়ে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এই শৃঙ্গটি কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। বরফে ঢাকা শৃঙ্গ ভোরের সোনালি আলোয় ঝলমল করে এবং আকাশ যদি মেঘমুক্ত থাকে তাহলে দিনের আলোতেও অল্প সময়ের জন্য দেখা যায়। এবছর 2025 সালের সেপ্টেম্বরই দেখা গেছে একদম প্রথম দিকে। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোন কোন জায়গা থেকে বরফে ঢাকা এই কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গটি দেখা যায়? বাজার প্রেস করেছেন স্কোপাস ইন্টারন্যাশনাল। তেতুলিয়া। দেখি আপনাদের উত্তর সঠিক কিনা। সঠিক হলে পাবে 10 নম্বর, ভুল হলে জরিমানা হবে 5। আমাদের কম্পিউটার বলছে সঠিক উত্তর হচ্ছে পঞ্চগড়ের বিভিন্ন জায়গা থেকে এবং তেতুলিয়া থেকে। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল ডান। স্কোপাস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ একেবারেই সঠিক উত্তর। পঞ্চগড় থেকে দেখা যায়, কিন্তু সবচেয়ে ভালো দেখা যায় তেতুলিয়া থেকে, একদম পরিষ্কার দেখা যায়।
সুতরাং যদি বাংলাদেশে বসে থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গটি দেখতে চান তাহলে এখন চলে যেতে পারেন সেখানে, কিংবা নভেম্বর, অক্টোবর নভেম্বরে এই সময়ের মধ্যে। দর্শকরা পেয়ে গেছেন স্কোপাস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। চলে যাই পরের প্রশ্নে, দেখি এবার কোন দল সঠিক উত্তর দেন। পরের প্রশ্ন হচ্ছে একটি গ্রহ নিয়ে। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ, দেখতে অনেকটা চাঁদের মতো, এবড়ো খেবড়ো এবং অসংখ্য গর্তে ভরা। পৃথিবীর মতো বুধেরও কেন্দ্র বা কোর আছে এবং সেই কেন্দ্রকে ঘিরে আছে একটি আবরণ বা আমরা যেটাকে বলি মেন্টাল, আর বাইরের স্তরকে বলা হচ্ছে ক্রাস্ট। পৃথিবীতেও তাই। প্রশ্ন হচ্ছে বুধ গ্রহের অবাক করা বিষয়টি যে এটি ধীরে ধীরে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে সাইজে। প্রশ্ন হলো যে বুধ গ্রহ কেন ছোট হয়ে যাচ্ছে, কারণটা কি? বুধ গ্রহ ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে কেন? দু দলে কোনো দলের কাছ থেকে উত্তর পাচ্ছি না, চলে যাই আমাদের কম্পিউটারের কাছে। কম্পিউটার বলছে সঠিক উত্তর হচ্ছে বুধ গ্রহের ভেতরে প্রচুর লোহা রয়েছে এবং যত দিন যাচ্ছে এই লোহাগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে জমে যাচ্ছে। সো কি হয়, লোহা যখন গরম থাকে তখন স্ফীত থাকে, কিন্তু যখন জমে যায় তখন আস্তে আস্তে ছোট হতে থাকে। ফলে পুরো গ্রহটাই একটু কুঁচকে যাচ্ছে, তাই না? লোহা যখন ঠান্ডা হয়ে যায় অনেক বড় থেকে একটু একটু কুঁচকে যায়। এই কুঁচকে যাওয়ার কারণে এটা ভূপৃষ্ঠে অনেক ভাঁজ তৈরি হয়েছে। এটা দেখলে অনেক মনে হয় যে বৃদ্ধ মানুষের যেমন ভাঁজ পড়ে যায় কপালে ত্বকের মধ্যে, সেরকম লাগে। সো আমরা কেন্দ্র বা কোরের কথা বলছি। বুধ গ্রহের কেন্দ্রে আছে বিশাল এক লোহার গোলা এবং এই গোলাটা এতই বড় যে এই গ্রহের 70% হচ্ছে এই লোহা এবং নিকেল দিয়ে তৈরি। এত বেশি লোহা আর কোনো গ্রহের নেই। যেহেতু সেই লোহা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, সংকুচিত হচ্ছে, সেজন্য বুধ গ্রহ 70% এরিয়া সংকুচিত হয়ে যাচ্ছে। এই জন্যই বুধের আকার ছোট হয়ে যাচ্ছে। ওকে, অলরাইট, শেষ হয়ে গেল বিজ্ঞান ও প্রযুক্তি থেকে এই প্রশ্ন। চলে যাই পরের বিষয়, সবশেষ বিষয় খেলাধুলা। খেলাধুলা থেকে প্রথম প্রশ্ন আসছে আমাদের বাংলাদেশের এক গর্বের কিশোরকে নিয়ে। তার নাম মনন রেজানি, বয়স মাত্র 14 বছর এবং 14 বছর বয়সেই নীর জাতীয় চ্যাম্পিয়ন। এবার ফিদে মাস্টার থেকে নীর আন্তর্জাতিক মাস্টার হয়েছে। ওর বাসা নারায়ণগঞ্জে এবং তার বয়স সে সময় ছিল 14 বছর 3 মাস। এর আগে 15 বছর 5 মাস বয়সে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন নিয়াজ মোর্শেদ, কিন্তু নিয়াজকে ছাড়িয়ে গেছেন মনন। এখন তিনি বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার। প্রশ্ন হচ্ছে মনন রেজা কোন খেলা খেলে এই সাফল্য লাভ করেছেন? দুদলই বাজার প্রেস করেছেন, দেখে নিই কোন দল সঠিক উত্তর দিলেন। বাজার প্রেস করলেন সবার আগে বাড়িধারা স্কলার্স। চেস বা দাবা। চেস বা দাবা। একসঙ্গে বাজার প্রেস করেছেন স্কোপাস। চেস বা দাবা। চেস বা দাবা। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছি অবশ্যই দাবা খেলা। ভেরি ওয়েল ডান। আন্তর্জাতিক রেটিং পেতে হলে বা আন্তর্জাতিক মাস্টার হতে হলে 2400 রেটিং এবং 3টি নর্ম প্রয়োজন। দাবা খেলায় এই রেটিং এবং নর্ম দেওয়া হয়। তো মননের রেটিং 2400-এরও বেশি এবং 2025 সালে মার্চ মাসে শ্রীলঙ্কার কলম্বোতে জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে জোন 3.2-তে শিরোপা জয়লাভ করে। ফলে নীর 2025 সালেই বিশ্ব দাবা কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তার মানে আমাদের দেশে এই 14 বছর 3 মাস বয়সী কিশোরটি খেলতে যাচ্ছে দাবা বিশ্বকাপে। মননের জন্ম 2010 সালের 18 জুন। কি দারুণ ব্যাপার না? আমাদের কিশোররা, শিশু কিশোররা যখন একটা বড় কোনো কিছু করে তখন ভাবতেই খুব ভালো লাগে। অলরাইট, 10 নম্বর পেয়ে গেছেন দলই। অভিনন্দন আপনাদের। চলে যাই পরের প্রশ্নে। আমরা দেখতে পাচ্ছি বুয়েন্স এইরেসে স্তাদিও মনুমেন্টালে জাতীয় দলের হয়ে দেশের মাটিতে নিজের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন তিনি। দেশের মাটিতে শেষ ধরে নিয়ে তিনি স্ত্রী সন্তানদের নিয়ে এসেছিলেন মাঠে। জাতীয় সঙ্গীত গাইতে গাইতে ভিজে উঠেছিল তার চোখ।
এবং সন্তানদের সঙ্গে সেই ভেজা চোখ নিয়েই তিনি নিজেকে আড়াল করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি তিনি নিজেকে আড়াল করছেন, তার কষ্ট, তার বেদনা বোধ। গ্যালারিতে তখন কৃতজ্ঞতার স্রোত, 60,000-এরও বেশি দর্শক গ্যালারিতে গ্রাসিয়াস পর্তেদো মিস্টার ক্যাপ্টেন এইভাবে তারা চিৎকার করছিলেন, যার মানে হচ্ছে ধন্যবাদ আমার অধিনায়ক। প্রশ্ন হচ্ছে যে আমরা কার কথা বলছি, কার ছবি দেখছি মাঝখানে? সবার আগে বাজার প্রেস করছেন স্কোপাস ইন্টারন্যাশনাল মেসি। মেসি, যিনি নিজের মুখ লুকিয়ে আছেন তার সন্তানের পেছনে, তিনি মেসি। অলরাইট, দেখি বাড়িধারা স্কলার্স কি বলেন। লায়নেল আন্দ্রেস মেসি। লায়নেল আন্দ্রেস মেসি। ওকে, দেখি কারটা বেশি কারেক্ট। অলরাইট, আমাদের কম্পিউটার কি বলে? আমাদের কম্পিউটার বলছে তিনি অবশ্যই লিওনেল মেসি। ভেরি ওয়েল ডান। একেবারে সাম্প্রতিক ঘটনা, কয়েকদিন আগের ঘটনা, আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে সম্ভবত তিনি প্রতিযোগিতামূলক শেষ ম্যাচটি খেললেন এবং ভেনেজুয়েলার বিপক্ষে 3-0 গোলের জয়ে মেসি সেখানে 2টো গোলই করেছেন। এবং মেসি গোল করলে যে গানটা আর্জেন্টাইনদের জাতীয় সঙ্গীত কিংবদন্তি, সেই সঙ্গীত বাজলো মনুমেন্টালের গ্যালারিতে। এবং মেসির পায়ে যতবার ফুটবল গেছে ততবার সবাই চিৎকার করে উঠেছেন। আর যারা খেলাটা দেখেছেন রাত জেগে তারা হয়তো বলতে পারবেন। দারুণ, এবং ইউটিউবে আছে সেই খেলাটি। অসাধারণ একটি খেলা। এত দিন পরে এসেও সেই কৈশোর তারুণ্যের মতন দীপ্তিময় খেলা ছিল লিওনেল মেসি। ভেরি ওয়েল ডান। দু দলে দিয়েছে সঠিক উত্তর, আবারও পেয়ে গেলেন 10 নম্বর করে। এর সাথে সাথেই শেষ হয়ে গেল বিষয়ভিত্তিক থেকে আমাদের করা প্রশ্ন। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে 1 মিনিট সময়ের মধ্যে দ্রুত প্রশ্ন, দ্রুত উত্তর দেবার পালা। আসছে কুইক কুইজ। কুইক কুইজ, 1 মিনিট সময় 10টি প্রশ্ন। প্রথমেই সুযোগটি পাবে বাড়িধারা স্কলার্স। বাড়িধারা স্কলার্স তৈরি? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ইন্টারনেটের পূর্ণ রূপ কি? ইন্টারনাল নেটওয়ার্ক। সুন্দরবনের অধিকাংশ অংশ বাংলাদেশের কোন বিভাগে? খুলনা। পেয়ারাতে কোন ভিটামিন সর্বাধিক বিদ্যমান? ভিটামিন সি। ভিটামিন সি। বিখ্যাত বাংলা কার্টুন সিরিজ বিনা কোন শিল্পীর সৃষ্টি? স্কিপ। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি? বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ? ফৌজদারহাট ক্যাডেট কলেজ। বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে কোন দল বিশ্বকাপ ক্রিকেটে? অস্ট্রেলিয়া। তিতাস বাংলাদেশের প্রধান কি? স্কিপ। শেষের কবিতা রবীন্দ্রনাথের একটি বিখ্যাত উপন্যাস চির বসন্তের শহর নামে পরিচিত। ইন্টারনেটের পূর্ণরূপ? ইন্টারনাল নেটওয়ার্ক। সুন্দরবনের অধিকাংশ এলাকা বাংলাদেশের কোন বিভাগে? খুলনা। পেয়ারায় কোন ভিটামিন? ভিটামিন সি। বিখ্যাত বাংলা সিরিজ বিনা কোন শিল্পীর সৃষ্টি? স্কিপ। প্রধান রপ্তানি পণ্য? বাংলাদেশের প্রথম রপ্তানি পণ্য জুট। জুট। বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ? ফৌজদারহাট ক্যাডেট কলেজ। বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। তিতাস বাংলাদেশের প্রধান কি? ড্যাশ। নদী। নদী। শেষের কবিতা রবীন্দ্রনাথের একটি বিখ্যাত ড্যাশ উপন্যাস চির বসন্তের শহর নামে পরিচিত। এই সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নি কটি প্রশ্নের সঠিক উত্তর দিলেন বাড়িধারা স্কলার্স। আমাদের কম্পিউটার বলছে ইন্টারনেট, ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক, সুন্দরবনের অধিকাংশ এলাকা খুলনা বিভাগে, পেয়ারায় থাকছে ভিটামিন সি। মিনা যে শিল্পীর সৃষ্টি তিনি হচ্ছেন মুস্তফা মনোয়ার। তিনি আমাদের বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকে জড়িত ছিলেন এবং জেনারেল ম্যানেজার হিসেবে তিনি দীর্ঘ সময় কাজ করছেন এবং বাংলাদেশ টেলিভিশনের মান উন্নয়নের জন্য তার অনেক অবদান রয়েছে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য রেডিমেড গার্মেন্টস, তৈরি পোশাক। এটা অবশ্যই পারা উচিত ছিল। প্রথম ক্যাডেট কলেজ ফৌজদারহাট ক্যাডেট কলেজ, রাইট আনসার। সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। তিতাস নদীর চাইতে বড় গ্যাস ক্ষেত্র। তিতাস গ্যাস থেকেই ঢাকা শহরে সবচেয়ে বেশি গ্যাস পাই আমরা। শেষের কবিতা উপন্যাস চির বসন্তের শহর হচ্ছে ইকুয়েডরের রাজধানী কিটো। দেখা যাচ্ছে 6টি প্রশ্নের আমরা সঠিক উত্তর পেয়েছি বাড়িধারা স্কলার্সের কাছ থেকে, অতএব তারা পেয়ে যাচ্ছেন 30 নম্বর। এবারে শেষ 1 মিনিট স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের জন্য। তৈরি? আপনাদের 1 মিনিট সময়
শুরু হচ্ছে এখন। জিপিএস এর পূর্ণরূপ কি? গাইডেড পয়েন্ট সিস্টেম। গাইডেড পয়েন্ট সিস্টেম। লিচু উৎপাদনের জন্য সবচেয়ে বিখ্যাত কোন জেলা? স্কিপ। স্কারভি কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি। ভিটামিন সি। বিশ্বনবী গ্রন্থের রচয়িতা? স্কিপ। বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্য দেশ কোথায় রপ্তানি করা হয়? আমেরিকা। আমেরিকা। বাংলাদেশের প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়? বিশ্ববিদ্যালয়। ওডিআই এর পূর্ণরূপ কি? বাংলা বান্ধা স্থলবন্দর কোন জেলায়? স্কিপ। বিষের বাঁশি কাব্যগ্রন্থটি কার রচনা? ভূস্বর্গ নামে পরিচিত কোন শহর? জিপিএস এর পূর্ণরূপ কি? গাইডেড পয়েন্ট সিস্টেম। লিচু উৎপাদনের বিখ্যাত জেলা? স্কারভি রোগ। ভিটামিন সি। বিশ্বনবী গ্রন্থের রচয়িতা? বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্য? আমেরিকা। আমেরিকা। বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। ওডিআই এর পূর্ণরূপ? বাংলা বান্ধা স্থলবন্দর কোন জেলায়? বিষের বাঁশি কাব্যগ্রন্থ কার লেখা? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। ভূস্বর্গ নামে পরিচিত কোন শহর? এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিন সঠিক উত্তরগুলো। আমাদের কম্পিউটার বলছে জিপিএস এর মানে হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। লিচু উৎপাদনের জন্য বিখ্যাত জেলা হচ্ছে দিনাজপুর। স্কারভি হয় ভিটামিন সির অভাবে। বিশ্বনবী গ্রন্থের রচয়িতা সাহিত্যিক গোলাম মোস্তফা। প্রধান রপ্তানি গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ওডিআই ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটের ওডিআই। বাংলা বান্ধা পঞ্চগড়ে। বিষের বাঁশি কাজী নজরুল ইসলামের লেখা। ভূস্বর্গ হচ্ছে কাশ্মীর। দেখা যাচ্ছে 4টি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি স্কোপাস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে। অতএব তারা পেয়ে যাচ্ছেন 20 নম্বর। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের কুইজের প্রশ্নোত্তরের পালা। জানিয়ে দিই আমাদেরকে পাবার উপায়। চাইলে আপনারা ফেসবুকে আমাদেরকে কানেক্ট করতে পারেন। কুইজ লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমাদের। যে কোনো আপডেটের জন্য, যে কোনো প্রশ্নের জন্য প্রশ্ন পাঠান, নক করুন, আমরা আছি আপনাদের পাশে। আর যদি স্কোপাস এবং স্কলার্সের মতো আপনারা অংশ নিতে চান আমাদের কুইজে, তাহলে ছোট্ট একটি কাজ করুন। আপনাদের স্কুল থেকে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে পড়ুয়ার 2 জন কুইজার নির্বাচিত করুন। তারপরে তাদের নাম, ঠিকানা এবং অভিভাবকের নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে স্কুলের প্যাডে প্রধান শিক্ষকের স্বাক্ষর সহ পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের কাছে আবেদন পাঠাবার ঠিকানা হচ্ছে প্রযোজক কুইজ 2025, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। পাঠিয়ে দিন আবেদন, অংশ নিন কুইজে। দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। জানিয়ে দিই ফাইনালি কোন দল কত স্কোর করেছে। দেখা যাচ্ছে স্কোপাস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, গাজী মাহদিন মাহমুদ রায়ান 10ম শ্রেণীর ছাত্র এবং ফাইরুজ ফারুক ঐশী তিনিও 10ম শ্রেণীর ছাত্রী। তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 80 নম্বর। অভিনন্দন স্কোপাস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। আর ওপাশে রয়েছেন বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ইমতিয়াজ আহমেদ রিভান 8ম শ্রেণীর ছাত্র এবং রয়েছেন চিন্ময় মজুমদার, তিনিও পড়ছেন 8ম শ্রেণীতে। তাদের দল অর্জন করেছে সর্বমোট 90 নম্বর। অভিনন্দন বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। ধন্যবাদ আপনাদের দু দলকে এত চমৎকার করে অংশ নেবার জন্য। ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ রইলেন আমাদের সাথে। আপনাদের সঙ্গে আশা করি দেখা হবে ফিরে এসে সেম টাইম সেম চ্যানেল আমাদের প্রিয় বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। যতক্ষণে দেখা হচ্ছে ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।